বাবুল ভাই, এখানে কি কোর্স উপলক্ষে এই আয়োজন? আমাদের 150তম স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সের আমার ছিল তাঁবু কলার সেশন, লেআউট এবং তাঁবুর বিভিন্ন গ্যাজেট স্থাপন করা। আমি একটি মডেল তাঁবু স্থাপন করেছি, বিকল্প ওনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে তাঁবুর কি হবে। উপদলের নাম হলে বলা হয় যে উপদল কি, উপদলটা আমি পুরা ছবিটা এঁকেছি, কিন্তু এটার মাথা হবে যে উপদলের নাম। আমি ওদেরকে দেখানোর চেষ্টা করছি একটা মডেল তাঁবু। এই একটা মডেল আদর্শ তাঁবুর জন্য কি কি থাকা দরকার আমরা বলেছিলাম। পরিচিতি বোর্ড থাকবে, ডিউটি রোস্টার থাকবে, বাউন্ডারি দেওয়া থাকবে এবং বাউন্ডারির ভিতরে ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে কি কি গ্যাজেটগুলো থাকবে। আমি ওনাদেরকে গ্যাজেট করিনি, বিভিন্ন স্থানে আমি কাগজের লিফলেট দিয়ে দেখিয়েছি। আর আমাদের একটা সিলেবাসে আছে, সবচেয়ে খেয়াল করবে, 4 বাঁশের পতাকা দণ্ড। ওনাদেরকে আমরা একটা মডেল করেছি যে 4 বাঁশের পতাকা দণ্ড আমরা কিভাবে বানাবো, এবং ওনাদের সিলেবাসে আছে আমি তাঁবুর এই পতাকাটা কোথায় থাকবে। ওনারা যে সময় দাঁড়াবে ডান পাশের পতাকা থাকবে। আর যদি বাগান করতে চায়, এই যে বৃক্ষরোপণ, বিছানার গ্যাজেটটা কোথায় হবে, এটা হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট তাঁবুর সামনে থাকবে। আমরা দেখেছি ক্যাম্পে থাকতে গেলে ক্যাম্পের কুশন, এই ক্যাম্প কুশনটা কোথায় রাখতে হবে চেষ্টা করেছি। এখানে আপনারা দেখতে পাবেন যে আমাদের ফার্স্ট এড বক্স হাতের কাছে থাকতে হয়, ট্রাঙ্কের একটা ট্রাঙ্ক বা আমাদের উপকরণ থাকবে, এখানে আলনা থাকবে। আমরা অনেক সময় বলেছি যে এই যে জুতার গ্যাজেট, সেটা তাঁবুর কাছাকাছি যে ক্ষেত্রে ওনারা তাঁবু থেকে বের হবে এবং তাঁবুতে ঢুকবে, এই জন্য এই গ্যাজেটটা এখানে। খাবার দাবারের ব্যবস্থাটা কোন দিকে থাকবে? আমাদের ডাইনিং পেজটা আমরা এই পাশে রেখেছি স্যার, এই যে ডাইনিং পেজ। পেছনের দিকে কি আছে? হ্যাঁ, আর এই পাশে বাদ্যযন্ত্র বিষয় আছে। এখানে ডাস্টবিন বলে আমি বলেছি, মাটিতে খোদা ছাড়াও কিন্তু ডাস্টবিন করা যায়। আমি বলছি এটা হলো কঠিন। এই পাশে আছে তরল ডাস্টবিন। এখানে আমি বলেছি বালতি বা উপরে ঢাকনা দেওয়ার জন্য একটা ডাস্টবিন করবে, তরল এবং কঠিন। এটা আমাদের কঠিন, এটা তরল। এখানে বলেছি হাঁড়ি পাতিলগুলো থাকবে পিছনের সাইডে। আচ্ছা, এখানে প্লেটের গ্যাজেট, এবং এখানে আমরা বলেছি যে গ্লাসের গ্যাজেটগুলো আমরা প্রকৃতির সাথে কাছ থেকে জানব, এইটা দিয়ে দিতে পারবো। চুলাটা থাকবে মূলত আমরা যে সময় থাকি যে বাম সাইডে, এই জন্য আমরা বলেছি যে দেখেন চুলা, এখানে চুলা থাকবে। আর চুলার উপর রান্নার উপকরণগুলো কাছে থাকবে, লাকড়ি থাকবে। আমরা বলেছিলাম তাঁবুতে আমাদের যে ক্ষেত্রে কোদাল শাবল থাকবে আমাদের একটা সাইডে রাখার জন্য, এবং কোদাল শাবল থাকবে, পাশে লাকড়িগুলো থাকবে। আর তাঁবুর বিভিন্ন অংশের কথা বলেছি। আমরা বলেছি অনেকে বলে যে তাঁবু খাটানোর জন্য 1 রাউন্ড টার্ন অ্যান্ড 2 হাফ। আমরা ওনাদেরকে বলেছি, অনেকে বলেছে যদি রশি বেশি হয়, আমি বলছি রশি বেশি হবে না, তাহলে হাফটা যদি বড় করে দেয় তাহলে কিন্তু কভার হয়ে যাবে। আচ্ছা, মূল তাঁবু তো আপনারা 5টা তাঁবু 5টা উপদলের জন্য টানিয়েছেন, চলেন আমরা ওই দিকটায় যাই। ওখানে যাব, কিন্তু আমরা বলেছি সিঙ্গেল বিকল্প যদি ওরা হাইক করে তোলে, এই জন্য বিকল্প এভাবে তাঁবুগুলো করতে পারে। আমরা কাঠের দিয়া লেআউটটা দেখাইছি যে তাঁবুর চেঞ্জ করতে হয়, লেআউট করতে হয়। মানে এটা দেখে ক্লিয়ার একটা কনসেপ্ট পাবে সবাই পাবে, এবং তারা এটা দেখেই আমি আশা করি যে তারা তাদের মূল তাঁবুগুলো ওইভাবে সাজাইতে পারবে। আমরা প্রথম দিনেই তাদেরকে ব্রিফ করার পরে আমাদের যারা ট্রেনিং ছিল তারা আমি দেখেছি, বা আপনিও দেখবেন, মূল তাঁবুগুলোতে তারা কাছাকাছি সাজিয়েছে। আমরা একটি মডেল তাঁবু দেখিয়েছিলাম, তার অনুরূপ তারা দেখার পরে তারা নিজ তাঁবু খাটিয়েছে, ডাবল প্লাইয়ের তাঁবু দেখেছেন, দৈনিক দায়িত্ব বন্টন এবং প্রতিজ্ঞা লিখেছে, তা গেট করেছে, বাউন্ডারি দিয়েছে। তাঁবুগুলোকে কীভাবে, তাঁবুর যত্নগুলো কীভাবে রাখা যায়, আমরা বিকালের বেলা কি তাঁবুগুলো ম্যাপগুলো কীভাবে গুটিয়ে রাখতে হয়। এবং আমরা বলেছিলাম তাঁবুর একাধিক গিরনা দিয়ে ওরাও চেষ্টা করেছে, ওই যে 1 রাউন্ড টার্ন অ্যান্ড 2 হাফ দিতে চেষ্টা করেছে। এবং
দিনের বেলা কিভাবে তাঁবুগুলো গুটাই রাখতে হয় তারা আমরা ব্রিফ করেছিলাম এবং চেষ্টা করেছে। এখানে পিছনের সাইডে জায়গা কম বিধায় তারা গ্যাজেট করেছে। তাঁবুর বিভিন্ন অংশের নামগুলোকে এই ফাঁকে একটু বলে দিবেন। এটা বলছে, আমরা বলেছিলাম এটা ডাবল ফ্লাইয়ের তাঁবু, এটা উপরেরটা এটাকে আমরা বলেছি শেড, এই অংশটাকে হলো এটা ফ্ল্যাপ, আপনার সাইডেরটা হলো সাইড ফ্ল্যাপ, ফ্রন্ট ফ্ল্যাপ এবং শেড। আমরা বলেছি পোল, বার, হরিজন্টাল বার। আর মাঝখানের এই যে ডাবল ফ্লাই তাঁবুর ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করবেন যে ওই যে 1 ফিট গ্যাপ থাকে এবং ওই যে থলে থাকে। কেন থাকে? বৃষ্টি যদি হয় তাহলে উপরের তাঁবুটার বৃষ্টির যে পানি একটা অংশ থাকে সেটাকে কভার করার জন্য এবং গরমের জন্য। ডাবল ফ্লাইয়ের তাঁবুর দেখা যায় উপরে তাপটা লাগে, মাঝখানের অংশে আলো বাতাস যাওয়ার জন্য 1 ফিট গ্যাপ থাকে এবং এখানে অক্সিজেন যাইতে পারে, যার জন্য তাঁবু সবসময় ঠান্ডা থাকে। এই জন্য আমরা এই তাঁবু ডাবল ফ্লাইয়ের তাঁবুগুলো ব্যবহার করার চেষ্টা করি। ওনাদের বলেছিলাম নির্দিষ্ট বিষয়ের উপরে আমাদের যদি বাস না থাকে তাহলে আমাদের গ্যাজেট করতে হবে। উনি চেষ্টা করেছে যে পোল সংগ্রহ করে তারপরে কাঠের ইগুলো দেওয়ার জন্য। ওনারাও কিন্তু গ্যাজেট করেছে যথাযথ। দেখেন এই যে আমরা অনুরূপ পতাকা দণ্ড বানিয়েছে, কিভাবে জিনিসপত্রগুলো রাখা যায় তারা কিন্তু চেষ্টা করেছে। গেটটাও তাদের আলোকে বাউন্ডারি দেওয়ার পরে গেট এক একজন এক একভাবে বানিয়েছে। আমরা বলেছিলাম যে আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিলাম, আপনারা আপনাদের মতো আপনাদের আঙ্গিকে তাঁবুগুলো সাজাবেন, কিন্তু খালি দেখবেন কোন সাইডের তাঁবুর গ্যাজেটগুলো ফ্রন্ট সাইডে কি থাকবে, ব্যাক সাইডে কি থাকবে। আমরা অনুরূপ তাই ওনারা করেছে। দেখবেন স্যারেরা, আমরা এই পাশের আরেকটা তাঁবুতে যাচ্ছি। ওনারা ওনাদের হাতের কাছে যে জিনিসপত্রগুলো ছিল এগুলো দেওয়ার চেষ্টা করেছে। আমরা প্রথম দিনের কারণে ওনারা বলছে যে ডে বাই ডে তারা আপডেট হবে এবং আমাদের তাঁবুগুলো আরো সুন্দর করবে। তাঁবুর বাইরে আর আপনারা কি কি শিখেছেন চলেন ওই বিষয়গুলো একটু দেখি। চারটি বাঁশের সাহায্যে কিভাবে পতাকা দণ্ড তৈরি করতে পারে। আমরা তো আগে বলেছিলাম 5টি বাঁশের পতাকা দণ্ড তৈরি করার জন্য। এখন স্টিলের ছেলে বাঁশে আছে 4টি বাঁশের। আমরা দেখেন এটা হলো বাঁশগুলো 6 ফিট, এটাও 6 ফিট। 6 ফিট বাঁশ যদি হয় 10 ফিট আমরা পতাকা দণ্ড দাঁড় করাইতে পারি। সেখানে আগে প্রথমে 2টা স্কোয়ার লেসিং ওনারাই ব্যবহার করেছে। দেওয়ার পরে 2টা অংশটাকে চাপ দিয়ে এখানে পোলেন শেয়ারের জন্য শেয়ার লেসিং দেই। এখানে তারা করে এখানে পোলেন শেয়ারের জন্য শেয়ার লেসিং দিয়েছেন, হ্যাঁ, আর এখানে ডায়াগোনাল লেসিং দিয়েছেন না, এখানে সব স্কোয়ার লেসিং দিয়েছেন। স্কোয়ার লেসিং দেওয়া হয়েছে, যার জন্য পতাকার কাছে যদি আমরা ওই যে একটা মডেল দেখাইছিলাম। নিচের বারগুলো কত মানে কত সাইজের আবার বলেন একটু। 6 ফিট 6 ফিট। আচ্ছা, যদি হয় তাহলে আমি 10 ফিট বাঁশ দাঁড় করাইতে পারবো। যখন স্বাভাবিক বাতাস আসলে জ্বর আসলেও আমার পতাকা দণ্ডটা পড়বে না। এবং আমরা 8 ফিট করছি, আমরা ওনাদের পরামর্শ দিয়েছি 8 ফিট করলে আরেকটা সুন্দর হয়, 5 ফিট বাঁশ নেবেন। বিকল্প ওয়েতে বৃষ্টির সময় আপনি এই পতাকা দণ্ড দিয়া ঘরের ভিতরে আপনার ওই গ্রুপ মিটিংগুলো পরিচালনা করতে পারবে, বা যেখানে ছাদের উপর বা কোনো জায়গায় যেখানে পতাকা দণ্ড লাগানোর সুযোগ নাই সেই জায়গাগুলোতে আমরা এটা ব্যবহার করি। থ্যাংক ইউ। আমরা এই স্কিল কোর্সে ট্রাইপড বা পতাকা দণ্ড বলি, সেই ক্ষেত্রে ওনারা ফিগার অফ 8 দিয়ে পতাকা দণ্ড বানানো যায়, ট্রাইপড বানানো যায়। এটা কিন্তু সেলস মেকার লেসিং দিয়ে বানাইছে, যার দরুন আড়াআড়ি হয়নি। সেলস মেকার লেসিং আর ফিনিশিংটা দিয়েছে 2টা সমান প্রতলের রশ্মির কারণে। এটা কিন্তু আমরা রিপ নট দিয়েছি, রেপিং হয়েছে এবং 3 সাইডে আমরা লেজার দিয়েছি। এইটা এখানে কি কেন ব্যবহার করেছেন? স্কোয়ার লেসিং, 3টাতেই সবগুলোতে স্কোয়ার লেসিং। আর এখানে কি হলো সেলস মেকার লেসিং। এটা শুরু করতে হয় কোনো ফিগার অফ 8টা কোথায় দিয়েছেন? ফিগার অফ 8 আমরা বেসিক এবং অ্যাডভান্সে মূলত এটা ফিগার অফ 8 দিয়ে বানাই। ফিগার অফ 8 দিয়ে বানাইতে গেলে একটা বাঁশ আরেকটার মধ্যে উঠে যায়।
উঠে যায়। সেই জন্য আমরা বলেছি অ্যাপ্রোপ্রিয়েট যদি হয় সেলস মেকার দেওয়ার জন্য। স্যারেরা বলেছে স্যার এটা তো আরও সহজ পদ্ধতি এবং সুন্দর একটার মধ্যে ওঠে না। আমরা বলছি পতাকা দণ্ড বানানোর জন্য সেলস মেকার লেসিং, এবং দড়ির ক্ষেত্রে ওনাদের সিলেবাসে আছে সেলস মেকার হুইপিং দেওয়ার জন্য। যদি রশিতে দেয় সেলস মেকার হুইপিং, কিন্তু ওই ক্ষেত্রে ফ্লেপিং হবে না। বাঁশের টুকরোগুলোর স্ট্যান্ডার্ড মানে সাইজ কীরকম? আমরা স্কাউট বাঁশ বা লাঠি বলতে আমরা বলি 5 ফুট, স্টাফ বাঁশ বলি। সেক্ষেত্রে আমাদের হাইট থাকে 5.5 ফিট। আমরা বলি যে কানের নথি পর্যন্ত, যে আমরা স্ট্যান্ডার্ড ধরে নেই যে স্টাফ বাঁশ মানে 5 ফিট হবে। আমরা যে বাঁশগুলো ব্যবহার করি আমরা বলি তোমার নথি পর্যন্ত। দেখা যায় একজনের হাইট একটু বেশি কম, এই জন্য একটা স্ট্যান্ডার্ড আনার জন্য আমরা বলি 5 ফুট বাঁশগুলো আমরা ব্যবহার। এই গেজেটটা ব্যবহারিক প্রয়োগটা কিভাবে হবে, কোথায় হবে? এটা মূলত টাইপয়েড। এই টাইপয়েডটা বানানোর জন্য আমরা অনেক ক্ষেত্রে বলে পতাকা দণ্ড না, যদি লেজার 3 দিকে দেয় এটা দুর্যোগপ্রবণ এলাকায় বা আমরা বিকল্প হাইকিংয়ে যাচ্ছি, একটু চা গরম করছি, সেই ক্ষেত্রে এটাতে কিন্তু আমরা একটা রড লাগাবো বা জিআই তার লাগানোর পরে এখানে লাগিয়ে দেওয়ার পরে এখানে আগুন দিয়ে আস্তে আস্তে আমরা চা গরম করতে পারবো বা হালকা আমরা নুডলস বা নাস্তাগুলো আমরা তৈরি করতে পারবো। এখন এটা ছাড়াও আমাদের তাঁবুর জন্য গ্যাজেট তৈরি করতে পারি। এখানে মাছা দিয়ে এখানে আমরা বিছনাপত্র রাখতে পারি পার্ট বাই পার্ট। আবার এখানে দেখেন যদি অনেকে বলি যে আমরা জামাগুলো এভাবে ঝুলাই রাখা যায়, যে ক্ষেত্রে আমরা গ্যাজেটগুলো বানাবো পর্যায়ক্রমে ওনাদেরকে বলি যে বিকল্প হ্যাঙ্গার বানানোর জন্য ঝুলানো যায়, এটাও ব্যবহার করতে পারি। আরেকটা বড় কথা হলো এটাকে আমরা বিভিন্ন জন আমাদের তাঁবুর উপরে যে লাইন যাচ্ছে মানে হিসাবেও বিকল্প মই হিসাবেও আমরা যখন এখানে সাপোর্ট দেওয়া লাগতে পারছি না এভাবে লাগাইতে পারতেছি, এই হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি বিভিন্ন। আমরা বলেছি স্কাউটদেরকে ওনাদের সুবিধার্থে এটাকে আমরা ব্যবহার করতে পারবে গ্যাজেট হিসাবে, ট্রাইপড হিসাবে। আর কি বানিয়েছেন চলেন আমরা একটু দেখি। আমরা এখন যে জিনিসটা ওনাদের জন্য বানিয়েছি, ওনারাই বানিয়েছে, আমি তাদেরকে সহযোগিতা করেছি। ট্রান্সপোর্টার আমরা হাইকিং করার সময় বলি ছোটোখাটো নালা যদি পার হয় তাদের যে বাসগুলো আছে সেই বাসগুলো দিয়ে বলে যে বাসগুলো বড় করবে কেন, আমরা বলি যে একটা বাস বড় করার জন্য শেয়ার অ্যান্ড পোল দিয়ে বড় করতে হয়। এরকম লেক বানানোর পরে ছোটোখাটো খাল কিভাবে পার হবে সেই জিনিসটা ওনারা নিজে একলা পার হইতে পারবে। এটা হলো ট্রান্সপোর্টার। ছোটো যদি খাল থাকে নালা থাকে তাহলে তারা বানিয়ে তারা নিজেরাই পার হইতে পারবে। এবং তারা হাইকিং করার সময় আমরা বলেছি তাদের ছেলে মেয়েদেরকে যেন উদ্বুদ্ধ করে যে এইভাবে করা যায়। সেক্ষেত্রে আমরা শেয়ার লেসিং দিয়েছি, দেওয়ার পরে লেজার দিয়েছি। লেজারটা কেন দিয়েছি, এটা কিন্তু খালে থাকবে। আর এই লেজারটা দেওয়ার জন্য আমি যতটুকু লেজারের এখানে লেগ রেখেছি সেইখানেই কাদাতে থাকবে, আর এরপরে আর কাদাতে যাবে না। এখন মানে লেগের দূরত্ব হবে হচ্ছে খালের ভেতরে কতটুকু বা নিম্নভূমিতে কতটুকু রাখবো, কাদার ভিতরে দিব। আমি যদি বলি 1 ফিট দিব 2 ফিট দিব তাহলে এটা কাদার মধ্যে আমরা বিকল্প। আপনারা এখানে কি ধরনের দড়ি ব্যবহার করেছেন? আমরা আমাদের স্কাউটের ক্ষেত্রে বলা হয়েছে রশি 3 প্রকার: হর্সাস লেপ রোড, শাউট লেপ রোড, কেবল লেপ রোড। আমরা ওদেরকে বলেছি স্কাউটরা যারা ব্যবহার করবে হর্সাস লেপ রোড ব্যবহার করবে কাজ করার জন্য। প্রজেক্টের ক্ষেত্রে আমরা মূলত ব্যবহার করি শাউট লেপ রোড, আরও মোটা দড়ি 5 পা কলা। কিন্তু আমরা এখানে যে ক্ষেত্রে 3 পা কলাই, কিন্তু আমরা দেখেন মোটা প্রশস্ত দড়ি ব্যবহার করেছি। যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আমাদের এটাও কিন্তু 3 পা গলা রশি, কিন্তু এটা 5 পা গলা হলে আবার কনফিডেন্স থাকতো, যে ক্ষেত্রে এই রশিটার টেন্স আছে বা ব্যবহার করতে পারতেছে। সেই ক্ষেত্রে আমরা এই লেজারটা দিয়েছি। আমরা নালার উপরে যে অংশটা থাকবে সমান দূরত্বের, সেখানে যেন পা দিয়ে ওই নালাটা পার হইতে পারে এবং এখানে পা
রাখবে, ওই পাশে পার হয়ে যাবে। আচ্ছা, আপনারা তো পার হচ্ছেন, আপনাদের ফিলিংস কি? কমফোর্টেবলি আপনারা পার হতে পারছেন? জি, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এটা কেমন ফিল দিচ্ছে আপনাকে? আর কখনো এটা করেছেন? না, এর আগে আমি কখনো করিনি, আজকে দেখলাম এবং আমার কাছে খুব ভালো করেন তো একবার দেখি। ঠিক আছে। আমরা ছেড়ে জন্য উনি অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, আমরা এই পাশে গুড। দাঁড়ান এখানে। এটা এটা কি এখানে? আমরা একটা ট্রাসেল ব্রিজ তৈরি করেছি। অনেক ক্ষেত্রে আমরা বলে যে চারটা, এই দুইটা, একটা ট্রাসেল এবং আরেকটা ট্রাসেল, দুইটা ট্রাসেলের সমন্বয়ে একটা ট্রাসেল লেগ হয়। এটা হলো ট্রাসেল পূর্ণাঙ্গ, এটা হলো শুধু ট্রাসেল লেগ। দুইটা লেগের সমন্বয়ে একটা ট্রাসেল পার্টের সমন্বয়ে একটা লেগ হয়। এটা কিন্তু আলাদা একটা। এটা আমরা এখানে কি কি গেরো ব্যবহার করেছেন? এটাতে সবগুলোতে স্কোয়ার লেসিং, শুধু একটাতে ডায়াগোনাল লেসিং ব্যবহার করা হয়। আরেকটা অংশ দেখবেন, এই যে এটা হলো ডায়াগোনাল বেস, এটাতে লেজার ট্রানজাম, এটা হলো লেজার ট্রানজাম, এটা হলো ডায়াগোনাল লেসিং, ডায়াগোনাল বেস, এটা হলো লেগ। এটা আমরা হিল বলি, পায়া বলি, এটাকে বাট বলি, এটাকে টিপ বলি, এটাকে বাট বলি। এই টোটাল গেজেটটা করতে কতগুলো, কয় টুকরো বাঁশ লেগেছিল আনুমানিক? এইটাতে শুধু লেগ বানাইতে গেলে একটা ট্রাসেলের ক্ষেত্রে 6টা করে বাঁশ লাগে। তাহলে এখানে দুইটা ট্রাসেলের সমন্বয়ে একটা লেগ হয়। এখানে 12টা আপনার বাঁশ লাগবে, 9টা লেসিং দিতে হবে, তার মধ্যে একটা হলো ডায়াগোনাল লেসিং। আমরা দুইটা লেগ বানানোর পরে এটা হলো একটা পাটাতন। এই লেগগুলো দেখেন, এটারও হিল আমরা বলেছি, লেজার যেটা দিয়েছি সেই পর্যন্ত এটা মাটিতে থাকবে। আমরা এখানে মডেল দেখাইছি বিদায়ী একটু উঁচু হয়ে গেছে। আমরা যে সময় এই খালের ভিতরে করব, ওই সময় দেখা যাবে যে এটা আরও হবে, মাটির থেকে হালকা লেভেল হবে। সেই জন্য আপনারা দেখবেন যে আমাদের দেশে আর্মিরা যে ব্রিজগুলো বানায়, ট্রাসেল ব্রিজগুলো বানায়, ওরা তাৎক্ষণিক বা খুলে নিয়ে নেয়, নাট বল্টু ব্যবহার করে। কিন্তু আমরা স্কাউটরা যারা আছে রশি ব্যবহার করি। সেই ক্ষেত্রে এটাকে উঠানোর জন্য পুরাটাই পাটাতন থাকবে, কিন্তু এটা আরও নিচে হয়ে যাবে, এত হাইট থাকবে না। এটাকে শুধু ভিজে ওঠার জন্য আমরা এটা ব্যবহার করছি। শুধু এটা ব্যবহারিক প্রয়োগটা হচ্ছে যেখানে ব্রিজ ভেঙে যায় বা পার হতে হবে নিম্নভূমি, এর উপর দিয়ে এই ব্রিজটা এটার উপরে দেওয়া। আপনি যদি মনে করেন মোটর সাইকেল আমরা যেটা বানিয়েছি, আপনি বাইক নিয়ে যাইতে পারবেন এবং অনায়াসে প্রতিদিন 10,000 লোকও যদি আসা যাওয়া করে, আমি আশা করছি এটা ভাঙবে না এবং খুবই শক্ত এবং এটা ব্যবহারের উপযোগী। আমরা একটা জিনিস খেয়াল করবেন যে আমরা পঞ্চগড়ে বানিয়েছিলাম একটি ব্রিজ, ওখানে 10,000 লোক আসা যাওয়া করেছে, তাদের জন্য কোনো সমস্যা হচ্ছে না। কম ডেকার সময়। চলেন আর যান, আপনারা দেখি কিভাবে যেতে হয়। এটা কি বাঁশের সাঁকো? এখানে আমরা বলি পোল মাংকি ব্রিজ। স্বাভাবিকভাবে যে সময় আমরা হাইটা যাই, হাত এবং পা একসাথে লাগে না। এই ব্রিজে হাত এবং পাও লাগে কারণে আমরা বানরকে মাংকি বলি, মাংকির মতো যাইতে হয়। পোল মানে বাঁশের উপর দিয়া বানরের মতো হাইটে যায় কারণে হাত পাও এবং হাত দইরা যাইতে হয় বলেই আমরা এটাকে পোল মাংকি ব্রিজ বলি। এই পোল মাংকি ব্রিজের জন্য আমরা বলছি যে শেয়ার লেসিং দেওয়া হয়, তারপরে লেজার দিলে লেগ হয়, তারপরে আমরা একটা অনেক ক্ষেত্রে বলি যে পা দেওয়ার জন্য একটা উপরে একটা ভার, এটা লেজার। এটাও আমরা অনেক সময় বলি প্যাডেল বলি, প্যাডেলও বলি, লেজার বলি, আর উপরে একটা ভার বলি, হাত ধরে যাবে আর প্যাডেল হচ্ছে পা থাকবে যাবে। আর এটা হলো, এইটাও একটা জিনিস খেয়াল, আমরা কিন্তু এটা একটা নালার ভিতরে করছি, কিন্তু উপরে দেখাইছি। নালার ভিতরে করলে আমাদের যে রাস্তা যে টুটুক থাকবে তার থেকে হয়তো 1 ফিট 1.5 ফিট হাইট হবে।
এই জন্য এই হালকা একটা সাপোর্ট, এই উঠার জন্য আমরা একটা সাপোর্ট দিয়েছি, এই পাশেও দিয়েছি। আমাদের উপরের যে সাপোর্টগুলো থাকবে এটাও কিন্তু আমরা ব্যাগ ব্যবহার করব, এটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, যাতে এটা লড়ে চড়ে না যায়। আচ্ছা, এখানে কয়টা বাঁশ ব্যবহার করেছেন আপনারা, কয় টুকরো? আসলে পোল বাঙ্কি ব্রিজ করার হলো যে আমরা একটা করে শেয়ার লেগ করব এবং পার্ট বাই পার্ট দূরত্ব অনুসারে আমি মাঝখানেও আরও শেয়ার লেগ দিতে পারবো। মানে এটা তো মিনিমাম টুকু করেছেন, তাই তো? এটা মিনিমাম টুক করেছি, এটা পর্যায়ক্রমে দেখা যায় যে বাড়তে থাকবে। 100 ফিট করতে পারবো পর্যায়ক্রমে। এটার উপরে যাবো, আরেকটা লেগ তৈরি করব, তারপরে আবার আরেকটা পর্যায়ক্রমে যায় তারা বানাইতে পারবে। ওকে, থ্যাংক ইউ। এটা হলো রোপ মাঙ্কি ব্রিজ। এটার ক্ষেত্রেও রোপ মানে রশি, আমরা রশিকে রোপ বলি, এবং মাঙ্কি মানে কি, এটার ক্ষেত্রেও দেখা যায় পা এবং হাত দুটোটাই ব্যবহার করা যায়, রোপের উপরে হাঁটা যায়, কারণে এটাকে আমরা রোপ মাঙ্কি ব্রিজ বলি। এই রোপ মাঙ্কি ব্রিজ করতে গেলে দুইটা লেগ বানাইতে হয়, শেয়ার লেসিং দিয়া, লেজার দিলে লেগ হয়ে যায়। এখন আমাদের প্রশ্ন হলো, অনেকে বলে যে কপিকল ছাড়া আমরা এটা বানাবো কিভাবে? আসলে ওই সমান পুরুত্বের এই খালের এই পার আর এই পারে যদি আমরা একটা প্যাক গাড়ি, ফুটি গাড়ি, অনেক ক্ষেত্রে বলা যায় সার এই প্যাকটা তো এইভাবে ধরবে না, পিকে ফাস্টফল দিয়েও একাধিক করা যায়। আমি এখানে গাছে করেছি, আমরা নদীর পাড়ে গাছ থাকবে না, খালে করবো, এটা নদী না, খালের উপরে ছোট ছোট খালের উপরে এই ব্রিজটা বানাবো। যদি এই গাছ না থাকে আমরা কি করব, এই আমাদের পোলগুলো পুঁতবো, এই একটাকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা বাঁশ দিতে পারি। দুইটা বাঁশ আমরা দেখানোর চেষ্টা করব। সমান দেওয়ার পরে লেগটা দুই পাশের থেকে ওঠার পরে একটা জিনিস দেখবেন যে রোলিং হিচ ব্যবহার কেন করেছি, এই দুইটা পেঁচে কিন্তু সামনে, এটাকে যত চাপ দিব প্রেসার পড়বে না। এটা যদি খুলে না যায় এই জন্য একটা হাফ দিয়েছি। আর এটাকে কিন্তু আমরা সিজিং করেছি। আমাদের প্রজেক্টের যত কাজ করব সবগুলোতে আমরা ওনাদেরকে বলেছি সিজিং করতে হবে। সিজিং করার হলো যে এই গিরোটা এদিক সেদিক নড়াচড়া করবে না, সবাইকে বলেছি সিজিং, প্রজেক্টের ক্ষেত্রে সিজিং করতেই হবে। আর আমরা বলেছি ওনাদেরকে একটা বলেছি যে আমার যদি খুঁটি থাকে, এই খুঁটিটা সাপোর্ট দেওয়ার জন্য এখানে আরেকটা খুঁটি দেব, এটা দেওয়ার পরে রাখে এই যে এই রশিটা যে সময় থাকবে, আমরা ওনাদের সাথে শেয়ার করেছিলাম পিকে ফাস্টফল কিভাবে দিব। এইটা মূল যদি আমার এই খুঁটিটা হয়, এটাকে রাখার জন্য এখানে আমরা একটা ক্লোভিস দিয়েছি। এখন এই অংশের উপরে দিব পিকে ফাস্টফুল। আর এই যে দেখেন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করেছি, সেটাকে রাখার জন্য আমরা আবার এখানে প্রেস দিয়ে সিজিং করে নিব। এইটাকে রাখার জন্য এখান থেকে আবার আরেকটা করব, এটা হলো পিকে ফাস্টফুল। যদি বিকল্প খালের পারে আমার যদি গাছ না থাকে, তাহলে আমি পিকে ফাস্টফুল দিয়ে আমি এত শক্তি করতে পারবো এবং একটা ব্রিজ করতে পারবো। আমরা ওনাদের সাথে শেয়ার করেছি, ওনারা বলেছে যে ঘাস যদি না থাকে কি করব। এই জন্য আমরা পিকে ফাস্টফুল আমরা ব্যবহার করব। কিভাবে করব, প্রথমটা আমার সোজা থাকবে, পরে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য এটার থেকেও এবং তার গোড়ায় এটাকে যখন আমি যেভাবে দেখিয়েছি যে এটাকে শক্ত রাখার জন্য আবার আমরা যে সময় তাঁবুতে 1 রাউন্ড টার্ন এন্ড 2 হাফ ইস করি, যে তাঁবুর রশিটা যেন উপরে না যায়, এটার ক্ষেত্রে একই অবস্থা। সাঁকো যে করলাম ওখানে একটু আগে দেখলাম, সেই সাঁকোর সাথে এটার পার্থক্য কি শুধুমাত্র দড়ি এবং বাঁশে, না আর অন্য কোনো জায়গায় আছে? এটার ক্ষেত্রে আরও আছে। আমাদের একটা জিনিস হলো রশি এবং বাঁশ আছে, এটা রূপ দেওয়া আছে, ওইখানে তো পা বেজ ছিল হচ্ছে বাঁশের। এটাতে যদি আমি পরে না যাই তার জন্য কিন্তু রেলিং দেওয়া আছে। আমরা এই রেলিংগুলো আমরা বলেছিলাম প্রজেক্টের ক্ষেত্রে, এই রশি যেন আমরা ট্রেনিংয়ের ক্ষেত্রে ওদের বোঝানোর জন্য আমরা কিন্তু একটা পেজ ক্রস দিয়েছি। আমরা যে সময় প্রজেক্টগুলো করব এই রশিগুলো সবগুলোতে
আমরা ক্লোবিজ দিতে হবে। তাহলে কি করবে, এটা কিন্তু এদিক সেদিক রান করবে। আর এই ক্ষেত্রে যদি ক্লোবিজ দেওয়ার পরে টানা হয়, এদিক রান করবে না। যে ক্ষেত্রে এটাও আমরা প্রশিক্ষণের জন্য, ওদের শেখানোর জন্য, দেখানোর জন্য করেছি, সেই জন্য যেন এই রশিটা আমরা বারবার কাজে লাগাইতে পারি, ওনারাও যেন ফিক্সড না হয়। তাহলে এই জন্য আমরা ক্লোবিজ বলেছি যে আমরা আসলে কি এটা কিন্তু ক্লোবিজ ব্যবহার করব। কিন্তু এই ক্ষেত্রে আমরা মডেল দেখাইছি, শুধু একটা পেঁয়াজ দিয়ে নিয়ে গেছি, কিন্তু রেলিং লাগবেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে আমরা জেনেছি যে গেজেটের বাইরেও আপনারা এখানে ব্যাকউডসম্যান পদ্ধতিতে কুকিংও শিখিয়েছেন। এই সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলেন, কি কি রান্না শিখিয়েছিলেন আপনারা? আমরা ওনাদেরকে রেশন দিয়েছি। রেশন দেওয়ার পরে বলেছি পাত্র ছাড়া রান্না করবে। আমরা ডিম দিয়েছি, আটা দিয়েছি। অনেকে ডিম পাতা দিয়ে, কাদা দিয়ে পুড়িয়ে তারপরে তারা সিদ্ধ করেছে। অনেকে গাছের ডালের মধ্যে পেঁচাইয়া তারা ক্রিম বানিয়েছে। আবার অনেকে কলার পাতার থেকে। আবার ওদেরকে বলছি যে পাতা প্রকৃতির সাথে ব্যবহার করব, যে কাদামাটিটা ব্যবহার করব সেটা যেন আমাদের উপযোগী হয় আমাদের জানা মতে। যে ক্ষেত্রে কলার পাতা মধ্যে আমাদের পরিবেশ বান্ধব এবং বিষাক্ত না। তারা এই কলার পাতার মধ্যে দেওয়ার পরে একাধিক প্রলেপ দেওয়ার পরে নিচে এবং উপরে আগুন দিয়ে তারা করেছে। আমের ডালের মধ্যে পেঁচিয়ে তারা পরিষ্কার করে ক্রিম বানিয়েছে এবং গর্ত করে ওই গর্তের ভিতরে কিছু লাকড়ি দিয়ে আগুন ধরানোর পরে ডিমগুলো তারা দিয়েছে। তারা চমৎকার মজা পেয়েছে এবং যারা করেছে তাদের অনুভূতি নিলেও তাদের কেমন লেগেছে আমি মনে করি যে আপনাদের কেমন লেগেছে? আপনারা যে রান্না করেছিলেন নিজে হাতে? অনেক ভালো লাগছে, আমাদের অনেক ভালো লেগেছে। আপনি কি রান্না করেছিলেন? আমি রান্না করেছিলাম আপনাদের টিম ডিম আর হচ্ছে রুটি, ময়দার রুটি। আপনাদের উপদলে কি করেছেন আপনারা? আমাদের ময়দা দিয়েছিলেন স্যাররা এবং ডিম দিয়েছিলেন। আমরা সেটাকে কলা পাতা দিয়ে তারপরে নিচে আগুন দিয়ে এটাকে মানে কেকের মতো হয়েছে, পুরানোর পরে কেকের মতো হয়েছে। খেয়েছি অনেক। আপনারা কি বিপিপিটি শিখেছেন সবগুলো? আর জানেন তো আগে থেকেই এটার কিভাবে ব্রিদ ইন ব্রিদ আউট করতে হয়, শ্বাস প্রশ্বাসের কাজটা শিখেছি তো। আমরা এই যে দড়ির কাজগুলো এবং ল্যাশিং গুলো কি আমরা ভালো মতো শিখেছি? গেম কেমন ছিল? অনেক সুন্দর। বিকেলবেলা গেম টাইম লাগছে আমাদের, যখন ক্লান্তি আসছে তখন স্যাররা গেম দিছে, আমাদের খুব ভালো লাগছে। আপনারা কি হাইকিং করেছেন? হাইকিং এটা কি আপনারা নিজেরাই করেছেন না স্যাররা করিয়েছেন? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার বিদায় নেওয়ার পালা। আমরা আমাদের ট্রেনার মহোদয়ের কাছ থেকে আমরা বিদায় নিব। প্লিজ কাইন্ডলি আপনি বলেন। আরেকটা বিষয় আছে যে ক্যাম্পের সবচেয়ে উপযোগী যে বিষয়টা লাগে ক্যাম্প কুশন। আমরা বলেছি তাঁবুতে আমরা যে ক্ষেত্রে গ্রাউন্ড শিট দিয়েছি, আমরা যে সময় জাম্বুরি করব, সমাবেশ করব, ওনাদেরকে খড় দিব। এই খড় দিয়ে কিভাবে ক্যাম্প কুশন তৈরি করা যায় তাদেরকে আমরা হাতে কলমে শিখিয়েছি। আমাদের পাশে ওনার দেখেছে এবং কিভাবে করতে হয় এই পদ্ধতিটাও আমরা দেখিয়েছি। আমরা যদি কাইন্ডলি একটু করেন আমরা করতে পারবো। ক্যাম্প কুশনের মূল বিষয়টা হচ্ছে যে আমি ওখানে সাপোর্ট থাকবে। আমি রেলিং ব্যবহার করেছি, মূলত বিশ্রামের কাজে এটা ব্যবহার করব, তাই তো? ব্যবহার করব বিশ্রাম বা আমাদের শীতকালীন সময় তাঁবুর ভিতরে যে আমরা কুশন হিসাবে। আগে গ্রামগঞ্জে এটা দিয়ে দেখা যায় যে খাটের ভিতরে গরিব মানুষ বা মধ্যবিত্ত তারাও খড় দিয়ে কিন্তু এই কুশনগুলো বানিয়েত। এটা কিভাবে বানানোর জন্য ছেলেরা উদ্বুদ্ধ হবে এবং আমাদের খড়ের অপচয় হবে না। অনেক সময় দেখা যায় ভিজে গেছে বা আমরা সকালে পরিদর্শনের সময় কিভাবে গুটিয়ে রাখা যায় সেই পদ্ধতিগুলো আমরা দেখিয়েছি। ওনাদেরকে বলেছি আরেকজন আছেন, এটাকে নেন এই পাশটা আরেকজনের সাপোর্টটা নিয়ে নেন। এটা একটা পদ্ধতি হলো বুননের মতো করে। এই বুননের পদ্ধতি ওদেরকে বলছি যে আমাদের এই যে পোলগুলো করেছি, ফুটি দিয়েছি, সবগুলো দেখেন ফুটির এখন বাম পাশে আছে। এখন বাম পাশ থেকে উঠিয়েছে, পরবর্তী দেওয়ার পরে কিন্তু আবার উপরে দিছে। এখন খড় দেন হালকা, এই যে খড়গুলো দেন,
এই পাশে। এখন এর আগেরটা কিন্তু বাম সাইডে ছিল আমার এই সুতাগুলো, এখন দেখেন সুতাগুলো ডান পাশে আসছে, তাহলে এই গুণনের মতো হচ্ছে, প্যাঁচটা হচ্ছে। আমি যদি বারবার এরকমভাবে উঠাইতাম তাহলে আর প্যাঁচ হইতো না। এই জন্য এই পদ্ধতিটা হলো একবার যদি ডানে যায় আবার বামে যাবে। তা দেখা যায় যে 4 থেকে 6 ইঞ্চি পরিমাণ যদি ডানে যায় বামে যায় তাহলে আমাদের এই গুণনগুলো হয়ে যাচ্ছে। তারা খুব এনজয় করেছে। ওনারা বলেছে যে আমাদের ক্যাম্পগুলো হলে আমাদের আর খড়ের অপচয় হবে না, আমরা এই ক্যাম্প কুশনগুলো বানাবো। আর এই বানানোর পরে ওদেরকে বলছি যে এটাকে কিভাবে আমরা খুলে দিব, কিভাবে আমরা এই স্ট্রাকচার থেকে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে ওনাদেরকে বলেছি যে দেখেন এটাকে আমরা কি স্লিপারিং দিয়েছি এই অংশতেও, এই দুইটা সমান পুরুত্বের রশি, এই জন্য আমরা বলেছি রিপ নট বা আমরা স্লিপারিং রিপ নটও দিতে পারি। সেই ক্ষেত্রে দেখেন এই সাইডটা কিন্তু মোড়ানো হয়ে গেছে। সেম এই পাশেও কেটে পরে নেওয়ার পরে এটাকে কিন্তু আমরা রোলিং করে একটা করতে পারবো, মাদুর বানিয়ে ফেলতে পারবো, মাদুর বানাই যাবো। এবার আমরা প্রশিক্ষণার্থীদের কাছে যাচ্ছি, আপনাদের ফিলিংস কেমন এই কোর্স সম্পর্কে? আমরা কোর্স করে আমাদের অনেক ভালো লেগেছে। আর স্যার যতগুলো কোর্স আমাদের এখানে দেখানো হলো এর বাহিরেও স্যারে একেবারে জ্বলন্ত আগুন থেকে কীভাবে উদ্ধার করতে হয় সেটাও দেখিয়েছে। একটি পুকুরে পড়ে গেলে মানুষ সেখান থেকে কীভাবে উদ্ধার করতে হবে সেটাও দেখিয়েছে। এবং এর সাথে আরও অনেক কিছু কিছু যুক্ত হয়েছে, হয়তোবা আমাদের এগুলো করার জন্য আমরা অনেক উপকৃত হয়েছি। আশা করি যে এগুলো বাস্তব জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি মানুষ উপকৃত হবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। স্কাউট সালাম।